3s2 3p1। দেখো অ্যালুমিনিয়ামের যোজনী স্তরে ইলেকট্রন কটা? 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী ইলেকট্রন কত? 3। যোজনী কত? 3। এটা কি বলছিলাম? ধাতুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন যা, যোজনীয় তাই, এখানে কোনো ভিন্নতা নাই। আর ধাতু শুধু আয়নিক বন্ধন গঠন করতে পারে, সহযোগী বন্ধন গঠন করতে পারে না। ম্যাগনেসিয়ামে যাও 12 1s2 এই দেখো তো, এটা তোমার জন্য দিচ্ছে, এটা ওরা মোটামুটি করতেছে। এখন ম্যাগনেসিয়ামের যোজনী ইলেকট্রন কত বলো? আর ম্যাগনেসিয়াম যোজনী স্তর 3 নম্বর স্তর। 3 নম্বর স্তরে মোট ইলেকট্রন আছে, মানে সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা। যোজনী ইলেকট্রন 2। যোজনী কত হবে? 2। কেন? নিয়ম দিছি কি? ধাতুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন যা, যোজনীয় তাই। কারণ ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে, এটা বলছিলাম, ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারে, গ্রহণ করতে পারে না। ত্যাগ করে কটা ত্যাগ করবে? 2টা। আয়নিক বন্ধন গঠন করবে, শেষ। কিন্তু অধাতুর ক্ষেত্রে এলো সমস্যা। অধাতুর ক্ষেত্রে বলছিলাম, যেমন দেখো অক্সিজেন, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা +2 -2, এটা আয়নিক বন্ধন। ধাতু শুধুমাত্র আয়নিক বন্ধন গঠন করতে পারে অন্য মৌলের সঙ্গে, অধাতুর সঙ্গে লিখতে পারো, অধাতুর সঙ্গে লিখতে পারো। ধাতু শুধুমাত্র আয়নিক বন্ধন গঠন করতে পারে অধাতুর সঙ্গে, ব্র্যাকেটে লিখতে পারো। আর নিজেরা গঠন করে ধাতব বন্ধন। আর একটা পয়েন্টে লেখো, অধাতু মৌলসমূহ আয়নিক এবং সমযোজী উভয় ধরনের বন্ধন গঠন করতে পারে। সুতরাং অধাতু যোজনী 2 ধরনের হয়, আয়নিক যোজ্যতা আর এটা হলো সমযোজ্যতা। এই দুইটা পার্ট আজকে আমি দেখাবো। একটা আয়নিক যোজ্যতা আর একটা কি? সমযোজ্যতা। মানে একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রয়োগ করে, আর একটা আয়নিক বন্ধনের ক্ষেত্রে প্রয়োগ করে। এখন আমরা এই যোজনী বের করতে পারি কয় ভাবে? 2 ভাবে। একটা সংকেত থেকে ডাইরেক্ট বের করতে পারবো, ওটা পরে আলোচনা করব দ্বিতীয় পত্রে। এখন আলোচনা করব ইলেকট্রন বিন্যাস থেকে। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা সহজেই একটা মৌলের যোজনী কি বের করতে পারবো। অর্থাৎ ধাতুর সর্বশেষ ইলেকট্রন সংখ্যাকে বলা যোজনী ইলেকট্রন। যেমন অ্যালুমিনিয়ামের সর্বশেষ স্তর কত? 3 নম্বর স্তর। এখানে কয়টা ইলেকট্রন আছে? 3টা। যোজনী ইলেকট্রন 3। যোজনীয় কত? 3। এখন অক্সিজেন দেখো 1s2 2s2 2p4। অধাতুর সর্বশেষ স্তরে ইলেকট্রন অক্সিজেনে 6টা। কয়টা গ্রহণ করবে? 2টা। সুতরাং তার আয়নিক যোজ্যতা হলো 2 -2, এটা নির্দিষ্ট। অর্থাৎ অক্সিজেন যদি আয়নিক বন্ধন গঠন করে, তাহলে যোজনী কত প্রকাশ করবে? 2 প্রকাশ করবে। আয়নিক বন্ধন কার সঙ্গে করে? ধাতুর সঙ্গে। তো ধাতুর সঙ্গে যদি বন্ধন করে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, যদি লিখছি ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে অক্সিজেন ডান পাশে না, তার যোজনী কত হবে? -2, এর ব্যতিক্রম হবে না। যদি দেখো সোডিয়াম অক্সাইড, দেখো এই যোজনী -2। যদি লেখো লিথিয়াম অক্সাইড, এক কথাই লিথিয়াম অক্সাইড -2। মানে অক্সিজেন ডান পাশে থাকলে তার যোজনীটা হবে আয়নিক যোজ্যতা সবসময় নির্দিষ্ট 2, একদম 2। সেটা লেখা আছে কিন্তু, সেটা 2। এখন অক্সিজেনের আরেক যোজনী কি? সমযোজ্যতা। এখানে যদি বের করি 1s2 2s2 2px 2py 2pz। এখন এইটাকে আমি ওই যে বক্সে দেখছি, না বক্সটা দেখতেছি, এখানে কয়টা আছে? 2টা। 2টা দাও। এই যে এইভাবে দিলাম কেন? এটা স্পিন দেখাইলাম। স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়াইছিলাম না? 2 রকম স্পিন, ডান গুণে একটা বাম গুণে। একটা অরবিটাল এরকম থাকলে বিপরীত স্পিনে থাকবে, একই স্পিনে থাকতে পারবে না, এই জন্য 2টা স্পিন থাকে। আর এখানে দেখো এই পি কয়টা আছে? মোট 4টা। 4টে ইলেকট্রন যখন 3টা অরবিটাল দিবা, কারণ পি প্রস্থে 3টা অরবিটাল যে আছে px py pz, এরা সমশক্তি সম্পন্ন, একই আকৃতির, ভিন্ন দিকধর্মী। এর অনেক কথা ইন্টারমিডিয়েট পড়বা। তাহলে 3টা যেহেতু সমশক্তি সম্পন্ন, তাদের কি আলাদা দেওয়া যাবে? আগে ভিডিও দেওয়া পরে একটা দেওয়া যাবে না। আগে সবার বন্টন সমানভাবে করতে হবে। আগে তো একটা একটা একই স্পিনে যাবে, একটা এই একটা এই একটা। আর কয়টা আছে? একটা হয়ে গেছে না? একটা তখন আমার এই দিকটা আসবে বিপরীত স্পিনে। তাহলে দেখো বন্টন হয়ে গেল। বন্টন যে কয়টা ফেললাম, এখন এই পি তে কয়টা পাই? পি এক্স কয়টা? 2টা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? একটা। এখন দেখো তার যোজনী স্তরে কয়টা যোজনী ইলেকট্রন আছে? 2টা। এটা হলো সমযোজ্যতা। যেমন পানি গঠন করলো, মনে করো H2O। এই যে পানির মধ্যে কি আছে? শুধুমাত্র অধাতু। এখানে সমযোজী বন্ধন। এখানে অক্সিজেনের বন্ধন প্রয়োগ করতে, যে 2, এটা সমযোজী বন্ধন প্রয়োগ করছে, সমযোজ্যতা দেয়। আচ্ছা, আবার দেখো এরকম বন্ধন আছে সোডিয়াম পারক্সাইড,
তোমার সেটা দেখো সেটা পড়ো আজকে ভালো করে। সোডিয়াম পারঅক্সাইড, এখানে কিন্তু সোডিয়ামের যোজনী কত আছে এটা আলোচনা করার সময় দেবে, এটা পরে আলোচনা করবো, সংখ্যা থেকে বের করার যে নিয়মটা পরে করবো। আরেকটা দেখো সোডিয়াম সুপার অক্সাইড, এরকম আছে, এটা সোডিয়াম সুপার অক্সাইড হাফ, এখানে হলো 1, সোডিয়াম তো 1 1 2, অক্সিজেনের -2 -1, আর এখানে সোডিয়ামের 1, এখানে -1/2, এটা সেটার মধ্যে আছে দেখো। তাহলে এই পার্টটা কিন্তু পরে আলোচনা করবো, এটা বাদ দিলাম এখন, এটা বাদ। আচ্ছা ক্লোরিন, ক্লোরিনের জারণ মান এরকম লেখা আছে দেখো সেটার মধ্যে, জারণ মান সেটা 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 নিয়ে আসতো, সেটা জারণ মান লেখা আছে এরকম +1 +3 +5 +7 -1 লেখা আছে না এরকম। এখানে এগুলা কি সমযোজ্যতা, সমযোজী, এটা হলো এটা লেখা আছে এরকম, ঠিক আছে, এর প্রত্যেকটা লেখা আছে দেখো। অর্থাৎ এই যদি এগুলা প্রয়োগ করে কোথায়, সমযোজী বন্ধনে, এই -1 প্রয়োগ করে কোথায়, আয়নিক বন্ধনে। যদি দেখো ক্লোরিন পরমাণুটা ডান পাশে আছে, একবার ডান পাশে, তাহলে বুঝবা কি যোজনী কত 1। যেমন সোডিয়াম ক্লোরাইড কোথায় আছে, ডান পাশে না, যোজনী -1, এটার মুখস্থ বলে ফেলবো -1, সোডিয়াম +1। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরিন কোথায় আছে, ডান পাশে, -1 ইন্টু কত 2, ক্যালসিয়াম +2। ডানে থাকলে হইলো -1, কিন্তু বামে থাকলে পর দেখাবো। যেমন দেখো HClO, এখানে কোথায় আছে ক্লোরিন, মাঝখানে আছে, তাহলে এখানে আছে +1। HClO2, হ্যাঁ এই যে যদি প্রয়োগ করবে, এগুলো প্রয়োগ করবে, তাহলে এখানে কত, মাঝখানে আছে না +1, এখানে কি আছে, মাঝখানে আছে, এখানে কি +1, এখানে +3। এই পার্টটা পরে আলোচনা করব, এটা ভ্যাক আলোচনা করলে বুঝবো না, এটাই যেটা বুঝানোর পর আলোচনা করবো, এই অধ্যায় এটা, এই অধ্যায় আলোচনা করবো। HCl আমি এখানে একটা দেখাইলাম, এখানে হলো +5, HClO4 এখানে +7, দেখো তো ক্লোরিনের কত হয়েছে, 1 আছে, 3 আছে, 5 7 আছে, আর ডান পাশে থাকলে কত, -1। এই যে সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, জানতে হবে না এগুলা, মাত্র শুরু, এই ক্লাসটা পুরো করো, তখন দেখো যে হ্যাঁ মাথায় ঢুকছে কিছু। আজকে আলোচনা কোনটা করতেছি, ইলেকট্রন বিন্যাস থেকে এই যোজনীগুলা বের করা। এখন যে ক্লোরিনের যে +1 +3 +5 +7 হয়, এটা কোথায় প্রয়োগ হবে, যদি ক্লোরিন পরমাণুটা অনুগঠনের ক্ষেত্রে বামে থাকে এবং মাঝখানে থাকে। কোথায়, কোথায় আছে, মাঝখানে। কোথায় প্রয়োগ করছে, 1 প্রয়োগ করছে, 3 প্রয়োগ করছে, 5 প্রয়োগ করছে, 7 প্রয়োগ করছে। আর ডানে থাকলে কি প্রয়োগ করবে, -1 প্রয়োগ করবে। নির্দিষ্ট কোনটা দেখো, এখন এটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখো। ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p কত 5, দেখো তো কটা আছে এখানে, 7টা আছে, এখানে 7টা ইলেকট্রন আছে। এটা কি যোজনী স্তর না, এটা কি যোজনী স্তর, তাহলে 7টা আছে, তো সেই ইলেকট্রন গ্রহণ করলে কটা গ্রহণ করবে, একটা গ্রহণ করবে, এই 8 মিল হয়ে যাবে, অষ্ট করার একটা গ্রহণ করবে না, এটা আয়নের যোজ্যতা, এটা হলো এই যে -1, এই যে এটা প্রয়োগ করবে, ঠিক আছে, এটা প্রয়োগ করবে। আর এগুলা প্রয়োগ কখন, এইটা প্রয়োগ করবে কিভাবে, এই যে ভাঙাইয়ে দেখাবো, 1s2 2s2 2p6 3, হ্যাঁ হ্যাঁ এটা এখন 2 3px 3py 3pz। এখন এটা ভাঙাও, এটা বক্স আকারে দেখাই, এখানে কয়টা, 2টা, আর এখানে কয়টা, 5টা, 5টা ইলেকট্রন 3টা বন্ধ করে দেবা। এখন যদি এগুলা পড়ে তাহলে মনোযোগ হবে না, একদম নীরব থাকবা, তাহলে 5টা কিভাবে দিবা, আগে একটা একটা দাও, বিপরীত স্পিনে আবার আসো, এখান থেকে এখান থেকে, এখন এখানে বসাও, এখানে px কটা পেলো, এই যে এটা এখানে px, এটা py, এটা pz, এটা 2x, এবার নিচে নিচে লাগবে আর কি। তাহলে এখানে কটা, 2টা, এখানে কটা, 2টা, এখানে কটা, একটা, সাধারণ অবস্থায়।
সাধারণ অবস্থায় ইলেকট্রন গুলাকে ভাঙাইলে উপস্তরে ভাঙাই মানে অরবিটালে ভাঙাই দিলে আমরা বেজুর কাটা পাইলাম একটা, তাহলে সমযোজক কত 1, যোজনী কত 1, এই যে 1 প্রয়োগ করছে, এইটা প্রয়োগ করে এখানে। তাহলে সাধারণ অবস্থায় আমরা কি লিখবো? সাধারণ অবস্থায় ক্লোরিনের যোজনী স্তরে বিজুর ইলেকট্রন একটি। অতএব সাধারণ অবস্থায় ক্লোরিনের যোজনী 1। ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো এখন একটা বিষয়, 3 নম্বর শক্তি স্তরে কি ডি খালি অবস্থায় আছে না? তাহলে আমরা ডি কে খালি রেখে দিই, এখানে ডি খালি অবস্থায় আছে। ডি যে খালি আছে, ডি কয়টা? 3টা। এইটা তাহলে মনোযোগ কোথায় রেখা? ডি হলো 5টা। লেখো ডি 5টা কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড। লেখো এক জায়গায় যে ডি প্রস্তরে, এটা তো কোয়ান্টাম, যখন আমরা তৃতীয় অধ্যায় পড়াই কোয়ান্টাম সংখ্যা পড়াইলাম তখন তো এটা দেখাই দিছি। ডি প্রস্তরে অরবিটাল 5টি, ডি প্রস্তরে অরবিটাল কয়টা? 5টা। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড। লেখো সুন্দর করে লেখো, ওখানে ঠিক করে ফেলো, ওখানে ঠিক করে ফেলো। ডি জেড এক্স পরে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। এই ডি প্রস্তরে 5টা অরবিটাল আছে। এটা লিখতে পারি ডি এক্স ওয়াই, 3d ওয়াই জেড, 3d জেড এক্স, 3d এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর 3d জেড স্কয়ার। 5টা ডি প্রস্তরের অরবিটাল হলো 5টা। এখন এখানে যদি আমরা চিন্তা করি যে কি বলছিলাম, যে প্রস্তরে জোড়াও থাকবে আবার খালি অরবিটালও থাকতে পারে, তখন কি হয়? ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটে বলছিলাম। তাহলে দেখো 3 নম্বর শক্তি স্তরে কয়টা জোড়া আছে? 1 2 3টা। বেজুর আছে কয়টা? একটা। সাধারণ অবস্থায়, সাধারণ অবস্থায় যোজনী কত পেলাম? 1। এখন 3টা জোড়া আছে, একটা বেজুর আছে, আর খালি আছে কয়টা? এই তো। এর মনোযোগ, গভীর মনোযোগ দিবা, না হয়তো হবে না। ডি প্রস্তরে কয়টা? 5টা। 1 2 3 4 5। এই তো, এখন ঠিক আছে না? এই খালি রয়ে গেছে না? খালি আছে, জোড়াও কিন্তু আছে। কয়টা জোড়া আছে দেখো? একটা জোড়া, দুটা জোড়া, 3টা জোড়া। ধাপে ধাপে প্রথম এই জোড়া ভাঙবে, পরে এই জোড়া ভাঙবে, পরে এই জোড়া ভাঙবে, এটা বলে পুনর্বিন্যাস। ভাঙলে দুইজন ইলেকট্রন কি চেঞ্জ হয়ে যাবে না? এখন যে একটা আছে পরে একটা থাকবে না, এটা উত্তেজিত অবস্থা বলা হয়। এখানে যে আমরা ক্লোরিন দেই, ক্লোরিন 17 দেই, তখন এই জোড়া ভাঙলে তখন একটা স্টার দিব, তখন এখানে ইলেকট্রন, এই ইলেকট্রন চলে যাবে কোথায়? এই যে এখানে। হ্যাঁ, এখন কয়টা বেজুর ইলেকট্রন? 3টা। লেখো, তোমরা লেখো, এটা দ্বিতীয় ধাপ লেখো। লেখাছো? তাহলে এখন বেজুর ইলেকট্রন কয়টা? 3টা। এখানে লিখবা প্রথম উত্তেজিত অবস্থায়, ক্লোরিনের যোজনী স্তরে বেজুর ইলেকট্রন কয়টা হবে? 3টা। অতএব প্রথম উত্তেজিত অবস্থায় ক্লোরিনের যোজনী 3। এখন জোড়া আর কয়টা আছে? জোড়া কয়টা আছে? 2টা। তাহলে এই জোড়া ভাঙতে পারবে, তখন আরেকটা স্টার দিব আমরা, এখানে স্টার দিয়ে লাগবো। তখন এই জোড়াটা ভেঙে যাবে, এই জোড়াটা ভেঙে গেলে, ও এখানে তো দেখাই নাই, এখানে কয়টা হবে? একটা। এই যে এখানে একটা, এই জোড়া ভেঙে যাবে। তাহলে এই জোড়া ভেঙে গেলে কোথায় যাবে? এই যে এখানে চলে যাবে। তাহলে এখানে দুটো থাকবে, কয়টা থাকবে? একটা। এখানে আরেকটা হয়ে গেল। এখন তার ভিতর কয়টা? 5টা। এখানে দ্বিতীয় উত্তেজিত অবস্থায় ক্লোরিনের যোজনী স্তরে বেজুর ইলেকট্রন এর লাগে 5টি। তার যোজনী কত হবে? 5। আমার মনে হয় আজকে পরে আর সমস্যা হবে না মনে হয়। আচ্ছা, এখন জোড়া কত হয়ে গেছে না? এখন এটাতে কিন্তু আরেকটা স্টার দিব, এটা বলা তৃতীয় উত্তেজিত অবস্থা। তখন এই যে এই জোড়াটা ভেঙে যাবে, ভেঙে কোথায় যাবে? এই যে এখানে চলে যাবে। এখন দেখো তো বেজুর ইলেকট্রন কয়টা? 7টা। এখানে কয়টা হবে? একটা। এখানে চলে যাবে একটা। ঠিক আছে না? তাহলে এখানে লিখবো কি? 7টি। এখানে লিখবো যোজনী 7। এই যে দেখো 1 3 5 7। এটা সংকেত দিয়ে যখন বোঝাবো তখন না, ওটা বিস্তারিত আলোচনা করবো আবার।
এইভাবে দেখা যায় ক্লোরিনের যোজনী 1 3 5 7 হতে পারে। এগুলো সমযোজীয়তা না, আয়নীযোগ্যতা না কিন্তু, মানে সমযোজী বন্ধনে প্রয়োগ করে এগুলা। আয়নিক বন্ধনে কোনটা প্রয়োগ করে? একমাত্র 1। এটা কেন বুঝবো আমরা? যদি ক্লোরিন ডান পাশে থাকে, দেখো সেটা লেখা আছে, ক্লোরিনের ডান পাশে থাকে কত প্রয়োগ করবে? -1। আমরা নিশ্চিত লিখতে পারবো যে যোজনী কত? -1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। তারপর এরকম লিখবো। তাহলে একটা সংকেত লিখে আমরা বুঝতে পারবো কিনা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের সঙ্গে গঠন করছে, তাহলে ক্লোরিন কত প্রয়োগ করবে এখানে? -1। এখানে 3 হবে, অ্যালুমিনিয়াম যোজনী হলো 3, ক্লোরিন